চারটে কোয়ার্টার ফাইনাল থেকে ঠিক যেরকম উইনারদেরকে এক্সপেক্ট করা হয়েছিল, অর্থাৎ যে চারজন সেমিফাইনালিস্ট আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই চারটে দেশই কিন্তু সেমিফাইনালে গেল এবং দুটো সেমিফাইনাল জবরদস্ত হবে। এবং সবথেকে বড় কথা যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে চারটে দেশ 1, 2, 3, 4-এ রয়েছে, তারাই কিন্তু ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের চারটে দেশ। ফ্রান্সের ম্যাচটা বাদ দিলে বাকি তিনটে ম্যাচে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে যারা এক্সপেক্টেড উইনার ছিল তারা অ্যাট আ সাম টাইম কিন্তু প্রেসারে পড়েছিল। বাট একটা চ্যাম্পিয়ন টিম, তারা সেখানেই চ্যাম্পিয়ন টিম যেখান থেকে তারা চাপের মুহূর্তে ম্যাচকে বার করে আনতে জানে। দেখো, প্রথম যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্স ভার্সেস মরক্কো, অ্যান্ড ডেফিনেটলি ফ্রান্স সেই অর্থে মরক্কোকে কোনো চান্স দেয়নি, খেলতেই দেয়নি। মানে যে ধরনের মরক্কোর ফুটবল আমরা দেখছিলাম, যে মরক্কো 2022-এর ডিফেন্সিভ ফুটবল থেকে 26-এ অনেক বেশি ব্যালেন্সড ফুটবল খেলছে, সেই ফ্রান্স কিন্তু মরক্কোকে খেলতেই দেয়নি। মানে আগের ওয়ার্ল্ড কাপেও সেমিফাইনালে এই 2-0 গোলে হারিয়ে ওদেরকে নকড আউট করে দিয়েছিল, একটা গোল্ডেন জার্নি ওদের শেষ করেছিল। এইবারেও কিন্তু কোয়ার্টার ফাইনালে সেই একই রেজাল্ট 2-0 এবং সেখান থেকে বার করে দিল। এবং ফ্রান্সের যদি টিমটার দিকে একবার তাকানো যায় তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এক্সে বাড়কার এক, মানে কাকে ফাইনালি তুমি টার্গেট করবে, কাকে ব্লক করবে, কাকে আটকাবে। কারণ এত পরিমাণে ক্রিয়েটার্স রয়েছে, এত পরিমাণে চান্স তৈরি হচ্ছে, এত পরিমাণে বল মুভ করছে, এত পরিমাণে রোটেশন হচ্ছে, যে সেই অর্থে কাউকে টার্গেট করে যাওয়া যাবে না। আর আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে এই ফ্রান্স টিমটাকে আটকাবে কে ফাইনালি, সেই পরীক্ষা এবার স্পেনের সামনে দেখা যাক তারা সেটা রাখতে পারে কিনা। কারণ স্পেন ভার্সেস বেলজিয়াম ম্যাচে একটা মুহূর্তে মনে হয়েছিল যে বেলজিয়াম হয়তো একটা শক স্পেনকে দিয়ে দিতে পারে, হয়তো তারা একটা বেস্ট মুমেন্ট আন্ডার ডগ হিসেবে কাটাতে এসেছে। বাট না, স্পেনেও কিন্তু বেঞ্চ থেকে এসে প্লেয়াররা যারা ম্যাচ চেঞ্জ করতে পারে তারা কন্টিনিউয়াসলি পারফর্ম করছে। এবং মিকেল মেরিনো ব্যাক টু ব্যাক দুটো নকআউট ম্যাচে কিন্তু প্রমাণ করে দিল যে স্টার্টিং 11-এ না থাকলেও, চোট নিয়ে ওয়ার্ল্ড কাপে এলেও, কোথাও তার ক্লাবের যে ফিউচার রয়েছে সেটা আন্ডারস্টেক থাকলেও, সে কিন্তু দেশের হয়ে তার পারফরমেন্সের লেভেলটাকে বা গ্রাফটাকে একই জায়গাতে রেখেছে। এবং আবারও সেই পর্তুগাল ম্যাচের মতো এই বেলজিয়াম ম্যাচটাতেও সেই মিকেল মেরিনোর করা একদম শেষ মুহূর্তের গোলে স্পেন কিন্তু ফাইনালি জিতলো। এবং স্পেনের টিমটার দিকেও যদি তাকানো যায় ঠিক একইভাবে ওই ফ্রান্সের মতো প্রচুর ম্যাচ উইনার রয়েছে, মোবিলিটি রয়েছে, ট্রানজিশনস রয়েছে। বাট হ্যাঁ, স্পেনের সাথে ফ্রান্সের একটা ছোট্ট যে ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে ফ্রান্স ফিজিক্যাল ফুটবল এবং টেকনিক্যাল ফুটবল দুটোকে খুব প্যারালালি ব্যালেন্স করে খেলছে। সেখানে স্পেন শুধুমাত্র টেকনিক্যালিটি বা স্কিলের ওপরে মেনলি দাঁড়িয়ে ফিজিক্যাল যে প্রেজেন্সটা বা ফিজিক্যাল যে সুপ্রিমেসিটা, সেটা সমস্ত প্লেয়ারের মধ্যে কিন্তু নেই, খুব কম প্লেয়ারের মধ্যে সেটা রয়েছে, যেটা ফ্রান্সের থেকে একটু হলেও স্পেন আলাদা। এবং পরের যে ওয়ার্ল্ড কাপ, মানে কালকে পরের যে ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল এবং তারপরের যে ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল, যেটা আমরা গতকাল রাত্রিরে এবং আজকে সকালে দেখেছি, ঘুম টুম স্যাক্রিফাইস করে, মানে এই রকম ম্যাচ দেখার জন্য ঘুম স্যাক্রিফাইস করা যায়, করা উচিত। ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, একটা সময় মনে হচ্ছিল যে নরওয়ে হয়তো তাদের যে শকিং জার্নি রয়েছে সেটা শুধুমাত্র ব্রাজিলকে হারিয়ে নয়, এবার তারা হয়তো ইংল্যান্ডকেও হারাবে এবং তারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালেও পৌঁছে যাবে। এবং সেরকমটাই হয়ে গেছিলো, যে 1-0 লিড রয়েছে, টিমে হালান্ডের মতো স্ট্রাইকার রয়েছে, যে সুযোগ পেলে কিন্তু এটাকে ডাবল করতে পারে, কোথাও গোলের সংখ্যা বাড়তে পারে। উল্টো দিকে ইংল্যান্ড বারবার চাপে পড়ে যাচ্ছিল, বাট ফাইনালি দেখো ইংল্যান্ডে এমন একজন ক্লাচ প্লেয়ার রয়েছে যে কোনো মুহূর্তে ম্যাচকে বার করে আনতে পারে। অ্যান্ড নট অনলি হি ইজ আ ক্লাচ প্লেয়ার, হি ইজ আ ক্লাস প্লেয়ার অলসো। সো সেই জুড বেলিংহামের পায়ের ওপরে ভরসা করেই কিন্তু 2 গোলে ইংল্যান্ড নরওয়েকে হারালো। এবং ম্যাচটা যখন 120 মিনিটের রাস্তাতে যাচ্ছে তখনও কিন্তু মনে হচ্ছিল যে কোথাও নরওয়ে হয়তো কামব্যাক করতে পারে। বাট একটা সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে যেটা নরওয়ে ম্যাচটাতে, সেটা হচ্ছে হালান্ড অনেকটা অফ ফর্মে থেকেছে, হালান্ড অফ কালার থেকেছে। সেই অর্থে হালান্ডকে খুব একটা সুযোগ কিছু করতে দেয়নি ইংল্যান্ড ডিফেন্স, যে ইংল্যান্ড ডিফেন্স কিন্তু চোট বা কার্ড সমস্যাতে একটু হলেও ট্রাভেল বা একটু স্ট্রাগলের জায়গাতে রয়েছে। বাট স্টিল কোথাও টমাস টুকেল, একজন জার্মান ভদ্রলোক, তিনি ডিসিপ্লিনটা খুব ভালোভাবে এই ইংলিশ ডিফেন্ডারদেরকে শেখাতে পেরেছেন এবং সেটা প্লেয়াররা কিন্তু মাঠের মধ্যে রিফ্লেক্ট করে দেখিয়েছে। তার লাস্ট যে ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালটা হলো
সেটা হচ্ছে এই সকাল 6:30 থেকে, এবং যেটা দেখে বোধহয় একটা সময়ে সবাই মনে করছিল যে কেন আর্জেন্টিনা এত স্ট্রাগল করছে। দেখো, আর্জেন্টিনাকে নিয়ে একটা কথা সবাই বলছে যে আর্জেন্টিনা অনেক ইজি অপোনেন্ট পাচ্ছে নকআউটে এসে। এবার আর্জেন্টিনা যে ইজি অপোনেন্ট পাচ্ছে তার জন্য না তো আর্জেন্টিনার এখানে কোনো ক্রেডিট রয়েছে, না তো এখানে কোনো দোষ রয়েছে। ইজিপ্ট হোক বা কেপ ভার্দে বা সুইজারল্যান্ড, কোথাও আর্জেন্টিনার কিন্তু নাভিশ্বাস তুলে দিয়েছে। এরকম না যে একদম কেপ ভার্দে চলো উড়িয়ে দিলাম, আচ্ছা ইজিপ্ট ঠিক আছে ইজিপ্টকে উড়িয়ে দিলাম, সুইজারল্যান্ড কোনো ব্যাপার না উড়িয়ে দিলাম, না এরকম কিন্তু একটা ম্যাচও হয়নি। মানে কেপ ভার্দের ম্যাচটা অলমোস্ট ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা শকিং হতে হতে থেকে গেছে। ইভেন ইজিপ্ট ম্যাচটাও, কারণ ইজিপ্টে হয়তো মৌ সালার রয়েছে, হয়তো কেপ ভার্দেতে কোনো সুপারস্টার প্লেয়ার নেই, কিন্তু এটাও ঠিক কথা যে ইজিপ্টের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি দেখে নাও, এই 2026 ওয়ার্ল্ড কাপের আগে ওরা কোনো ম্যাচ জিততে পারেনি। প্রথমবার ওরা নকআউটে পৌঁছেছিল, আর প্রথমবারে নকআউটে পৌঁছে যদি আর্জেন্টিনাকে আউট করে দিতে পারতো তাহলে সেটাও কিন্তু ইতিহাসের পাতায় চলে যেত। সেখান থেকে আর্জেন্টিনা ম্যাচকে বার করে এনেছে। জাস্ট 13-14 মিনিটের একটা খেলা, একটা কোথাও প্রেসার, সেখান থেকে আর্জেন্টিনা সেই ম্যাচ বার করেছিল। এবং আজকের ম্যাচটাও যদি আমরা দেখি তাহলে সেখানেও কিন্তু সুইজারল্যান্ড তারা এগেনস্ট অল দ্য অডস যেভাবে ম্যাচটাকে একটা সময়ের পর কন্ট্রোল করতে শুরু করে দিয়েছিল, যেখান থেকে ওরা ইকুয়ালাইজার পেলো এবং যেখান থেকে মনে হচ্ছিল যে এবার কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের ওপর প্রেসারটা বাড়বে, অথবা আর্জেন্টিনার অ্যাটাকাররা যারা হয়তো অতটা খুলে ফুটবলটা খেলছিল না তারা এবার অনেক বেশি ওপেন ফুটবলটা খেলবে। কিন্তু সেই মুহূর্তে যে সুইজারল্যান্ডের রেড কার্ডটা হয়ে গেল, মানে এমবোলোর একটু পাকামির জন্য, একটু বেশি দেখনদারি বা অপোনেন্ট প্লেয়ারকে চাপে ফেলে দেওয়া বা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতিটা হয়ে গেল, সেখান থেকে ম্যাচের মোড়টা ঘুরতে শুরু করে। এবং তুমি যখন তোমার আপফ্রন্টের বেস্ট প্লেয়ারকে লস করছো এবং তুমি পুরো ডিফেন্সিভ ফুটবলে নেমে আসছো, তখন আর্জেন্টিনা যারা বিভিন্ন পকেট খুঁজে একটা উইনার বার করে আনতে জানে, তাদের এগেনস্টে ইকুয়ালাইজার নিয়ে আসা জেতা এতটা ইজি না। এবং সেটাই কিন্তু হয়েছে একদম ম্যাচের শেষের দিকে এসে জুলিয়ান আলভারেজের যে গোল। এবং যদি এইবারে আর্জেন্টিনা আবারও ওয়ার্ল্ড কাপ জেতে, মানে ওয়ার্ল্ড কাপ ধরে রাখতে পারে, এবং সেটা যদি ফাইনালি হয়, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা আর্জেন্টাইন সমর্থক এর আগে যা কিছু গোল হয়েছে তার থেকে অনেক বেশি এই যে জুলিয়ান আলভারেজের গোলটা, মানে ওই জায়গা থেকে ওই ফিনিশ যেখানে কোবেলের কিছু করার ছিল না, ওখান থেকে কোনো গোলকিপার সিরিয়াসলি সেভ করতে পারে না, এই গোলটার কথা সবার মনে থাকবে। আর এই 4টে কোয়ার্টার ফাইনাল দেখে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যে ফ্রান্স ভার্সেস স্পেন, এই ম্যাচটা যারা উইনার হবে হোপফুলি তারা হয়তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, হোপফুলি। কারণ দেখো, ইংল্যান্ড বা আর্জেন্টিনা গেলেও তারা যে কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না এটা তো পরিষ্কার। আর্জেন্টিনা কিভাবে প্রথম সবথেকে কঠিন অপোনেন্টকে ট্রিট করে, কিভাবে ফেস করে, যেমন দেখার বিষয় হবে, ঠিক তেমনই ইংল্যান্ড তারা 1966 সালের পর 60 বছর পর ওয়ার্ল্ড কাপ ফাইনালে যায় কি না সেটাও দেখার বিষয় হবে। বাট টিমগুলোকে দেখে যা মনে হয়েছে, টিমের রিদিম দেখে যা মনে হয়েছে, বেঞ্চের স্ট্রেংথ দেখে যা মনে হয়েছে, সেখানে আমার পার্সোনালি মনে হচ্ছে যে ফ্রান্স ভার্সেস স্পেন এই সেমিফাইনালের উইনার যারা হবে তারাই হয়তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। আর নতুন আমরা কোনো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবারে পাচ্ছি না। যদি ফ্রান্স জিতে যায় তাহলে আর্জেন্টিনার সাথে সমান 3টে ওয়ার্ল্ড কাপে যাবে, যদি আর্জেন্টিনা জেতে তাহলে ইতালি আর জার্মানির সাথে 4টে ওয়ার্ল্ড কাপে পৌঁছে যাবে, আর স্পেন বা ইংল্যান্ডের মধ্যে যদি কেউ জেতে তাহলে উরুগুয়ের সাথে এবং ফ্রান্সের সাথে তারা 2টো ওয়ার্ল্ড কাপে গিয়ে মিশে যাবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এখানে কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।